ইরানে থামেনি যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা আঘাতে চলছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি। কোন ঘটনায় আবারও এক হচ্ছেন ইরানিরা? সপ্তাহব্যাপী শ্রদ্ধার পথ বেয়ে মাশহাদে আলী খামেনির দাফন, আলোচনায় ছেড়ে তেহরানকে বিধ্বংসী রাস্তা দেখাচ্ছে কি ওয়াশিংটন? বন্যা ভূমিধসে লণ্ডভণ্ড দুই বৃহৎ প্রতিবেশী, ভারতে আটকা হাজারো পর্যটক, শত শত সাপের আতঙ্কে অস্থির কেন চীনের দুর্ঘটনা? আলী খামেনিকে দাফনের কার্যক্রম শেষ না হতেই টানা দ্বিতীয় দিনে ইরানে হামলা অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। শোকের আবহে থাকা ইরানও নগদে দেনা শোধ করেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার জবাব দিয়েছে তেহরান। এতে কুয়েতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট, কাতারের স্যাটেলাইট অ্যান্টেনা আর বাহরাইনে মার্কিন বাহিনীর জ্বালানি ডিপোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কঠিন প্রত্যাঘাতের জন্য জোরালো আওয়াজ তুলতে শুরু করেছেন ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ইরানিরা। হরমুজ নিয়ে বাড়াবাড়ি করলে মার্কিন বাহিনীকে ডুবিয়ে মারার হুমকিও দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ। অজুহাতে ভর করে শুরু করা মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে বাহরাইন, কুয়েত এবং কাতারের মার্কিন ঘাঁটিতে মিসাইল আর ড্রোন হামলা বহাল রেখেছে ইরান। বৃহস্পতিবার কুয়েতের আরিফজান, আলী আল সালেম এবং বাহরাইনের জুফায়ের ও শেখ ইসা সামরিক স্থাপনাকে প্রধান লক্ষ্যবস্তু করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। জোরদার আঘাতে কুয়েতে একটি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, কাতারে একটি স্যাটেলাইট অ্যান্টেনা আর বাহরাইনের মার্কিন সামরিক বাহিনীর জ্বালানি ডিপো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্র অবিলম্বে হামলা না থামালে পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা সম্প্রসারিত করার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। ইরানে প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের আনুষ্ঠানিকতার মধ্যে একের পর এক মার্কিন হামলা পাল্টে দিচ্ছে নানা কারণে বিভক্ত সাধারণ ইরানিদের মন মানসিকতা। বিশেষ করে এতদিন যারা সরকার বিরোধী অবস্থানে ছিলেন তারাও সামিল হচ্ছেন রাজপথে মার্কিন বিরোধী বিক্ষোভ কর্মসূচিতে। হামলার জবাবে কঠিন প্রত্যাঘাতের স্লোগানে কণ্ঠ মেলাচ্ছেন বিক্ষুব্ধ জনতা। এতে বুমেরাং হবার পথে ইরানিদের বিভক্ত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীল নকশা। মার্কিন হামলায় আমরা গভীরভাবে মর্মাহত। তারা সম্ভবত সবকিছু বানচাল করতে চেয়েছিল, কিন্তু তা হতে দেয়া হয়নি। আমরা ঐতিহাসিক এক মুহূর্ত তৈরি করছি। লড়াই চালিয়ে যাবে তেহরান, আর শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে আমাদের সামরিক বাহিনী। জনদাবির সাথে সুর মিলিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ বলেছেন, প্রতিশ্রুতি ভঙ্গের খেলায় মেতেছে যুক্তরাষ্ট্র, আরো কঠিন জবাব দেওয়া হবে বলে জনগণকে আশ্বস্ত করেছেন তিনি। হুমকি দিয়ে গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালী নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সমুদ্রে ডুবে মরবে মার্কিন বাহিনী। এর আগে ইরানের চাবাহার, বন্দর আব্বাস, সিরিক, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকা সহ অন্তত 90টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন বাহিনী। হত্যা করা হয় অন্তত 14 জনকে। এমনকি মার্কিন হামলার লক্ষ্যবস্তু হয় চীন ও ইরানের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি রেল সেতু। সেতুটি রাশিয়ার সাথে যোগাযোগ রক্ষার জন্য ব্যবহার করা হতো। এতে প্রশ্ন উঠেছে, এই হামলা কি রাশিয়া ও চীনের সাথে ইরানের যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা? মধ্যপ্রাচ্যের এ সংঘাত আরো বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার উস্কানি দিচ্ছে কি ওয়াশিংটন? এদিকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে মহাকাব্যিক এক অধ্যায়ের ইতি টেনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হলো তার জন্ম শহর মাশহাদের মাটিতে। ইরান ইরাকের 5টি শহর মিলিয়ে প্রায় 1.5 কোটি মানুষের অশ্রুসজল শ্রদ্ধা, হাহাকার আর মাতমের মধ্য দিয়ে বিদায় দেয়া হলো ইরানের এই মহান নেতাকে। তার এই অন্তিম বিদায় মধ্যপ্রাচ্যের সংকট কোন দিকে যাচ্ছে? আরও আগ্রাসী হয়ে উঠবে কি ইরান, নাকি সমঝোতায় ভারসাম্যের নীতি বাস্তবায়নের পথে এগোবেন ইরানের নেতারা? মুসলিম বিশ্বের আপসহীন নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্মশহর মাশহাদের মাটি আজ এক আশ্চর্য নীরবতায় ঢাকা। যে শহরে জন্ম নিয়েছিলেন খামেনি, 87 বছরের ঝড়ো ও ঘটনাবহুল জীবন শেষে সেই মাটিতেই চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের কয়েকজন সদস্য সহ হত্যার শিকার হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ট্রাম্প নেতানিয়াহুর নৃশংস আগ্রাসন থেকে রেহাই পায়নি খামেনির 14 মাসের নাতনিও। যুদ্ধের তীব্রতা ও টানটান উত্তেজনার কারণে মাসের পর মাস পিছিয়ে যায় দাফনের কার্যক্রম। অবশেষে গত সপ্তাহে শুরু হয় খামেনির জন্য 6 দিনের রাষ্ট্রীয় শোক। তার দাফনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল মধ্যপ্রাচ্যের এক মহাকাব্যিক জীবনের।
তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় প্রথম ৩ দিন রাখা হয় খামেনির কফিন। তাকে শ্রদ্ধা জানাতে সেখানে ঢল নামে লাখো মানুষের। এরপর কোম হয়ে খামেনির কফিন পৌঁছায় শিয়াদের ২ পবিত্রতম শহর ইরাকের নাজাফ ও কারবালায়। মাশহাদের সন্তান খামেনিকে শেষ বিদায় জানাতে ইরাকের শহরগুলো রূপ নেয় শোকের মঞ্চে। এমন শোকের জনসমুদ্র আগে কখনো দেখেনি বিশ্ব। লাখ লাখ মানুষ চেষ্টা করেছেন খামেনির কফিন স্পর্শ করার। কালো আর লাল পতাকায় লেখা হয়েছে প্রতিশোধের স্লোগান। পশ্চিমা গণমাধ্যম এই বিশাল জনস্রোতকে সাজানো নাটক বলে প্রচার করলেও বাস্তবতা ছিল পুরোপুরি ভিন্ন। ৬০ দিনের যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ইরানে হামলা শুরু করেছে আমেরিকা। শোকাচ্ছন্ন একটি জাতিকে শান্তিতে শোক পালনও করতে দিলেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেও ভয় আর তীব্র গরম উপেক্ষা করে প্রিয় নেতাকে বিদায় জানাতে ছুটে এসেছে সাধারণ মানুষ। যারা খামেনির সব নীতি পছন্দ করত না, এসেছে তারাও। কারণ খামেনি দাঁড়িয়েছিলেন বিদেশি শক্তির আগ্রাসনের বিরুদ্ধে। দীর্ঘ ৩৬ বছরের শাসনামলে শত চাপ ও বাধার মুখেও মাথানত করেননি পশ্চিমা শক্তির কাছে। নিজ দেশের মানুষের চোখে তিনি মহানায়ক ছিলেন নাকি ভিলেন, সেই বিচারের দায় কেবল ইরানিদের। আমেরিকা কিংবা অন্য কারো অধিকার নেই আরেকটি স্বাধীন দেশে নাক গলানোর। ১৯৩৯ সালে ইরানের মাশহাদে জন্ম নেওয়া আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন আধুনিক মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম দীর্ঘমেয়াদী ও প্রভাবশালী রাষ্ট্রনায়ক। ১৯৭৯ সালের ঐতিহাসিক ইসলামী বিপ্লবের অন্যতম প্রধান রূপকার আয়াতুল্লাহ খোমেনির বিশ্বস্ত সহযোগী ছিলেন তিনি। খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। এরপর দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে তিনি ছিলেন দেশটির রাজনীতি, সামরিক বাহিনী ও পররাষ্ট্রনীতির একচ্ছত্র নিয়ন্ত্রক। পশ্চিমাদের লাগাতার নিষেধাজ্ঞা ও ষড়যন্ত্রের মুখেও তিনি ইরানকে গড়ে তুলেছেন আঞ্চলিক পরাশক্তি হিসেবে। খামেনির বর্ণাঢ্য জীবন সমাপ্তির মধ্য দিয়ে অনেকটাই বদলে যাবে বর্তমান ইরানের চিত্র। ছেলে মুজতবা খামেনি বসেছেন দেশের নতুন সর্বোচ্চ নেতার আসনে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে পড়ায় প্রায় ভেস্তে গেছে মধ্যপ্রাচ্যে শান্তির আশু সম্ভাবনা। তবে জীবনের সমস্ত হিসাব নিকাশ পেছনে ফেলে নিজ জন্মশহর মাশহাদে সমাহিত হলেন ইরানের দীর্ঘ ইতিহাসের মহানায়ক আয়াতুল্লাহ আলী খামেনি। বর্বরতার ঘৃণ্য আরেক নজির তৈরি করল ইসরায়েল। মুহুর্মুহু হামলায় লণ্ডভণ্ড গাজায় সীমিত পরিসরে বিনোদনের চেষ্টাকেও বানিয়ে দিল মৃত্যুপুরী। হামলা হয়েছে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচ বড় পর্দায় দেখার আয়োজনেও। হত্যা করা হয়েছে মিশরীয় ত্রাণ কমিটির জনসংযোগ পরিচালক মোহাম্মদ ফাওয়াজ আল ওয়াহিদিকে। নির্মমভাবে হত্যাকাণ্ডের নতুন করে আলোচনায় গাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন আর বেপরোয়া তাণ্ডব। কিছুক্ষণের জন্য হলেও দীর্ঘ যুদ্ধ, ক্ষুধা আর বাস্তুচ্যুতির ভয়াবহতা ভুলে থাকতে গাজাবাসীর কাছে একটি উপলক্ষ হয়ে এসেছে ফুটবল বিশ্বকাপ। গাজার বাসিন্দাদের মাঝে বিশ্বকাপের আনন্দ পৌঁছে দিতে বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও খোলা জায়গায় বড় পর্দায় খেলা দেখানোর উদ্যোগ নিয়েছিলেন মোহাম্মদ ফাওয়াজ আল ওয়াহিদি। কিন্তু গাজাবাসীকে সেইটুকু আনন্দও পেতে দিচ্ছে না দখলদার ইসরায়েল। বড় পর্দায় আর্জেন্টিনা মিশর ম্যাচ দেখানোর উদ্যোক্তা ফাওয়াজ আল ওয়াহিদিকে নির্মমভাবে হামলা চালিয়ে হত্যা করেছে তারা। মিডল ইস্ট আই, এপি সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে ৫৭ বছর বয়সী আল ওয়াহিদি গাজায় পরিচালিত মিশরীয় ত্রাণ কমিটির জনসংযোগ পরিচালক ছিলেন। যুদ্ধ শুরুর পর থেকে তিনি ত্রাণ বিতরণ, বাস্তুচ্যুত পরিবারগুলোর সহায়তা এবং শিশুদের জন্য বিভিন্ন সামাজিক আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন। এরই ধারাবাহিকতায় গাজার বিভিন্ন এলাকায় বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ দেখানোর আয়োজন করছিলেন তিনি। অনেক শিশুর কাছে এটিই ছিল দীর্ঘদিন পর একসঙ্গে আনন্দ উদযাপনের বিরল সুযোগ। ওয়াহিদি চেয়েছিলেন যুদ্ধের মধ্যে মানুষকে কয়েক ঘন্টার জন্য হলেও স্বাভাবিক জীবনের অনুভূতি ফিরিয়ে দিতে। এর অংশ হিসেবেই ৭ জুলাই সন্ধ্যায় গাজা সিটির সাবরা এলাকায় মিশর ও আর্জেন্টিনার ম্যাচ দেখানোর আয়োজন চলছিল। আল ওয়াহিদি সেখানে যাচ্ছিলেন আয়োজনটি তদারক করতে। সে সময় তার গাড়ির ওপর ইসরায়েলি বিমান হামলা হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। একই হামলায় ২ শিশুসহ আরও কয়েকজন নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বড় পর্দায় ম্যাচ দেখার জন্য আশপাশে মানুষ জড়ো হতে শুরু করেছিল, কিন্তু বিস্ফোরণের পর মুহূর্তেই সেই পরিবেশ আতঙ্ক ও বিশৃঙ্খলায় পরিণত হয়।
সহকর্মীরা বলছেন, আল ওয়াহিদের কাছে বিশ্বকাপের খেলা দেখানোর আয়োজন মোটেই শুধু বিনোদনের বিষয় ছিল না। তিনি বিশ্বাস করতেন খাদ্য ও চিকিৎসা সহায়তার পাশাপাশি যুদ্ধ বিধ্বস্ত মানুষকে স্বাভাবিক জীবনের অনুভূতি ফিরিয়ে দিতে এ ধরনের আয়োজন জরুরি। সেই চিন্তা থেকেই শিশু ও পরিবারগুলোর জন্য বিশ্বকাপের ম্যাচগুলো একসঙ্গে দেখার ব্যবস্থা করেছিলেন তিনি। অনেক বিশ্লেষক ওয়াহিদের ওপরে হামলার সঙ্গে আরেকটি ঘটনাকে যুক্ত করে দেখছেন। বিশ্বকাপে মিশরের কোচ হাসাম হাসান ফিলিস্তিনি পতাকা উড়িয়ে গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার কঠোর সমালোচনা করেন। সেই ক্ষোভ থেকেই মিশরকে বার্তা দিতে ওয়াহিদের ওপর হামলা হতে পারে বলে কারো কারো মত। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে আল ওয়াহিদি তাদের লক্ষ্যবস্তু ছিলেন না, হামলার লক্ষ্য ছিলেন হামাসের এক সদস্য। এ বিষয়ে তদন্ত চলছে। তবে স্থানীয় বাসিন্দা ও ওয়াহিদির সহকর্মীদের কাছে এই ব্যাখ্যা মোটেই গ্রহণযোগ্য নয়। সংবাদ মাধ্যম হারেস জানিয়েছে, এই হামলার বিষয়ে মিশর কড়া প্রতিবাদ জানিয়েছে এবং এর ব্যাখ্যা চেয়েছে। এমন এক সময় এই ঘটনা ঘটল যখন গাজায় চলমান যুদ্ধবিরতি নিয়ে মিশরে নতুন করে আলোচনা চলছে। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রয়েছে এবং প্রতিদিনই নতুন নতুন প্রাণহানির খবর সামনে আসছে। বাস্তুচ্যুত মানুষদের জীবন স্বাভাবিক হওয়ারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।